ব্যঞ্জনধ্বনিগুলোর উচ্চারণ। ব্যঞ্জনধ্বনিগুলোর উচ্চারণ সাধারণত ধ্বনিগুলো ধ্বনির মতোই হয়, অন্য একটা উচ্চারণ হওয়ার খুব একটা আশঙ্কা নাই। তো সেক্ষেত্রে কয়েকটা বর্ণ আছে যেগুলো উচ্চারণের সময় একটু খেয়াল করে করতে হয়, তাহলে ভুল হয়। যেমন বর্গের 5 নম্বর বর্ণ যেটা, এটার উচ্চারণ দেখবেন কোনো কোনো সময় অনুসারের মতো হচ্ছে, আবার কোনো সময় আলাদা। তারপর হলো এটার উচ্চারণও দেখবেন কোনো সময় হচ্ছে অয়ের মতো, আবার কোনো সময় হচ্ছে হলো নয়ের মতো। তাহলে কখন অয়ের মতো কখন নয়ের মতো সেটি একটু কষ্ট করে দেখেন, এতগুলো নিয়ম তো একটু কঠিন। এরপর আসতেছে হলো মূর্ধন্য ন এবং দন্ত ন, দুইটা একসাথে। তাহলে দন্ত ন এবং মূর্ধন্য ন দুইটার বেলায় একটু খেয়াল রাখেন যে বাংলা ভাষায় শুধুমাত্র মূর্ধন্য নয়ের উচ্চারণটা নেই, আছে হলো দন্ত ন এর উচ্চারণ। তার মানে আমরা লেখার সময় মূর্ধন্য ন দন্ত ন দুইটাই লিখি, কিন্তু বলার সময় বলি শুধুমাত্র দন্ত ন, অর্থাৎ বাংলায় মূর্ধন্য ন এর উচ্চারণ নেই। তারপর 3টা স আছে, ঠিক আছে। 3টা স-এর মধ্যে আমরা সহজ করে যদি এভাবে বলি যে মূর্ধন্য স-এর উচ্চারণ সর্বত্র তালব্য, তাহলে বিষয়টা ভালো হয়। মানে একটু আপনাদের মনে রাখার সুবিধার জন্য যে মূর্ধন্য স সবসময় তালব্য উচ্চারিত হয়, অর্থাৎ বাংলায় মূর্ধন্য স-এর উচ্চারণ টোটালি নাই, আছে হলো তালব্য স-এর উচ্চারণ। যেমন ধরেন আষাঢ়, আমরা মূর্ধন্য স দিয়ে যদিও লিখি, কিন্তু ওই স-টার উচ্চারণ হলো পরিষ্কার তালব্য স। তাহলে আষাঢ় বানানের মূর্ধন্য স আপনি ঠিকই লিখবেন, কিন্তু উচ্চারণে হচ্ছে তালব্য স। তারপর দন্ত স, এটা একটু ঝামেলায় আছে। কোনো কোনো সময় দন্ত স দন্ত উচ্চারণই হয়, যেমন শ্রমিক, এখানে দন্ত স-এর দন্ত উচ্চারণই হয়েছে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে দন্ত স তালব্য স উচ্চারণ হয়ে গেছে। আবার তালব্য স-ও তাই, কোনো কোনো সময় দেখা যায় যে তালব্য স উচ্চারণ তালব্য সই হচ্ছে, ঠিক আছে। আবার কোনো কোনো সময় সেটা উচ্চারণ হয়েছে দন্ত স। এটা একটু সতর্কতার সাথে খেয়াল না রাখলে দেখবেন যে ভুল হয়ে গেছে, সবারই হয় এটা, ঠিক আছে। তাহলে 3টা স নিয়ে একটু ঝামেলা আছে। তো একটা সহজ আছে হলো যে তালব্য স, মূর্ধন্য স সবসময় তালব্য, তারপরে মূর্ধন্য স-এর উচ্চারণ বাংলায় নাই গেল। তারপর 3টা র, বয়শূন্য র, ডয়শূন্য র, ঢয়শূন্য র, ঠিক আছে। এই 3টার উচ্চারণ কিন্তু সুস্পষ্টভাবে আলাদা, ঠিক আছে। আপনারা একটু নিজেরা চেষ্টা করে এই 3টার উচ্চারণ, স্বতন্ত্র উচ্চারণগুলো একটু ধরে রাখা। এখন এগুলো আসলে আমাদের বাচ্চাদের শেখাতে হবে, তাই আমাদেরও শিখতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। তো এর মধ্যে যেমন ধরেন অধিকাংশ ক্ষেত্রে যদিও ঢয়শূন্যর উচ্চারণ হয় না, কিন্তু বয়শূন্যর উচ্চারণটাই বেশি হয়, কিন্তু তারপরেও কোনো কোনো ক্ষেত্রে উচ্চারণ হয়, সেগুলো একটু খেয়াল করতে হয়। তারপরে ধরেন ফলাগুলো, কয়েকটা ফলা আছে, এগুলো একটু সতর্কতার সাথে উচ্চারণটা খেয়াল রাখতে হয়। যেমন জফলা, বফলা, মফলা, লফলা, এই কয়েকটা ফলা আপনাকে একটু সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। এগুলো কোথাও উচ্চারণ হচ্ছে ময়ের মতো, আবার কোথায় যায় দেখবেন অন্যরকম। প্রথমে ধরি, যেমন ধরেন মফলা, যদি ম স্বাভাবিকভাবে বসে, অর্থাৎ কোনো রকমের কোনো বর্ণের সাথে যুক্ত না হয়ে বসে, তাহলে সেই ময়ের উচ্চারণ একবারে পারফেক্ট মই হয়। কিন্তু ম যখনই ফলা হিসাবে বসতেছে, আপনারা খেয়াল করে দেখবেন যে সেই ফলা হিসাবে বসলে তার উচ্চারণের একটু পার্থক্য দেখা দেয়, একটু স্বাতন্ত্র্য আসে। যেমন মফলা যদি শব্দের প্রথমে আসে, যেমন ধরেন স্মৃতি, তাইলে একটু খেয়াল করে স্মৃতি, আমরা কিন্তু মফলার উচ্চারণই করলাম না। তো এইভাবে বলা চলে যে মফলা শব্দের প্রথমে বসলে সেটার উচ্চারণ হয় না, কিন্তু মাঝখানে বা শেষে থাকলে তার উচ্চারণ দ্বিত্ব হয়, ঠিক আছে। যেমন গ্রীষ্ম। আবার যদি যেমন তারপর ধরেন জফলা, এটাও আমরা যে অন্তস্থ জ দিয়ে যে ফলা বলি জফলা, জ যখন বর্গীয় হিসাবে বসে তখন তার উচ্চারণে কোনো বৈচিত্র্য নাই, স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিকই থাকে। কিন্তু যখন ফলা হিসাবে বসে তখন তার উচ্চারণে অনেক পার্থক্য দেখা দেয়। ওই যদি দেখবেন খেয়াল করে, যদি জফলা বর্ণের প্রথম বর্ণের সাথে বসে, তাহলে সেটার উচ্চারণ হয় এর মতো, বা কোনো কোনো ক্ষেত্রে উচ্চারণ হচ্ছে না। আবার জফলা যদি মাঝখানে বসে কোনো শব্দের বা শেষে বসে,
তাহলে যে বর্ণের সাথে বসে দেখবেন সেই বর্ণের দ্বিত্ব হচ্ছে, যেমন সাম্য, ঠিক আছে, শেষে ছিল জফলা কিন্তু আপনার উচ্চারণ হচ্ছে ময়ের দ্বিত্ব। তো এগুলো একটু খেয়াল করে নিতে হবে আমাদের, ঠিক আছে, এটা তো বুঝেনি, বাচ্চাদের পড়াইতে হবে। তারপর ধরেন আছে লফলা, ঠিক আছে, ওই লফলার বেলায়ও একই কথা, যে যদি প্রথমে ল বসে তাহলে তার উচ্চারণ মানে পূর্ণ ল হিসাবে বসে তাহলে তার উচ্চারণের কোনো পার্থক্য হয় না, কিন্তু যখনই ল ফলা হিসাবে বসে তার উচ্চারণে কিছু স্বাতন্ত্র্য দেখা দেয়। আমি একটু সহজ পরামর্শ দিচ্ছি আপনাদের, যে যুক্ত ব্যঞ্জনগুলো দেখবেন খেয়াল করে, শব্দের প্রথমে বসলে কি হয়, মাঝখানে বসলে কি হয়, আর শেষে বসলে কি হয়। এই ফলাগুলো, এই তিনটা সাইড মনে রাখলে বাকিগুলো এমনিতেই মনে থাকে। তারপরেও হ্যাঁ, এখানে যথেষ্ট প্র্যাকটিস করতে হবে কিন্তু, যেমন একটু আগে বললাম যে মফলা উচ্চারণ হয় না বা দ্বিত্ব হয়, কোনো কোনো সময় কিন্তু আছে মফলা আপনাকে পরিষ্কার উচ্চারণ করতে হবে, যেমন গুল্ম, এখানে ম এবং লফালা দুইটাই উচ্চারণ করা লাগবে। সুতরাং এই ধরনের উচ্চারণের কিছু বৈচিত্র্য অনেক ক্ষেত্রেই থাকে। আবার কিছু যুক্ত ব্যঞ্জন আছে, যেমন যুক্ত খ বা ক্ষীয় বলি আমরা যেটাকে, ওইটার উচ্চারণ কিন্তু একটু আলাদা। কোনো কোনো সময় দেখবেন ক আর খ মিলা হচ্ছে, যেমন লক্ষণ, আবার কোনো সময় খ খ হচ্ছে, দুইটা খ একসাথে উচ্চারণ হচ্ছে, যদিও আছে যুক্ত খ। আবার বিসর্গ, ওইটার বেলায় দেখবেন যে বিসর্গ থাকলে কিন্তু কোনো সময় পরের ব্যঞ্জনের দ্বিত্ব হয়ে যাচ্ছে। তারপর ধরেন এরকম অসংখ্য বর্ণ আছে যেগুলো এক এক জায়গায় এক এক রকম, যেমন ব্রাহ্মণ লিখতে আমরা হ এবং ম লিখি, এটার উচ্চারণে কিন্তু স্বাতন্ত্র্য আছে। আমরা তো সরাসরি বলি ব্রাহ্মণ, ব্যাপারটা কিন্তু একদমই তা না, ওটা হচ্ছে ব্রাহ্মণ বা ব্রাহ্মণ এরকম। আহ্বান নাকি আহ্বান, জিহ্বা নাকি জিহ্বা, এই ধরনের সব প্রশ্নের উত্তর আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যদি উচ্চারণ চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো তাইলে মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের যেটা একটু স্মরণ করে দিই, অনেক সময় শিক্ষার্থীরা বুঝতে চায় না যে কোনটা বানান আর কোনটা উচ্চারণ। ওরা বানানের জায়গায় উচ্চারণ লিখে ফেলে, উচ্চারণের জায়গায় বানান লিখে ফেলে। আপনাদের একটু মনে রাখতে হবে, আপনাদের একটু বোঝাই দিই, মনে রাখতে হবে যে বানানের পেছনে জড়িত আছে ইতিহাস, বানানের পেছনে জড়িত আছে ঐতিহ্য, বানানের পেছনে জড়িত থাকে হচ্ছে একটা ভাষার পূর্ণাঙ্গ পরিচয়। সেজন্য বানান চেঞ্জ হয় না, হলেও সুস্পষ্ট নিয়ম শৃঙ্খলা দেখায় উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে বানান চেঞ্জ হয়। কিন্তু উচ্চারণ চেঞ্জ হইতে পারে যে কোনো সময়, আপনার আমার মুখে চেঞ্জ হয়ে যায়, এটার জন্য কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই, এটার জন্য ধরাবাঁধা কোনো আইন কানুনও নাই। সুতরাং বানানের সাথে উচ্চারণের একটা দূরত্ব তৈরি হয়, বানান থাকে একরকম, উচ্চারণ যায় থাকে আরেক জায়গায়, ঠিক আছে। যেমন ধরেন ক আর ত, নর্মালি তো হতে পারে কত, তাহলে কিন্তু শেষে দেখেন একটা ওকার দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে কত। এই ধরনের ব্যাপারগুলা অনেকে কী করে বানানের জায়গায় উচ্চারণে লিখে দেয়, কিন্তু তখন কিন্তু খুব খারাপ এটা। এই জন্য সবার আগে শিক্ষার্থীদের এটা বুঝতে হবে যে বানান আর উচ্চারণ দুই জিনিস। বানানের জায়গায় উচ্চারণ লিখলে পরীক্ষায় কিন্তু ডাব্বা মানা ছাড়ার কোনো উপায় নাই। দেন তারপর ধরেন এরকম আরও কিছু যুক্ত ব্যঞ্জন থাকে, যেমন ছোট্ট, ঠিক আছে, এবং ট আর র এর উচ্চারণ। আবার রফলার উচ্চারণ, ওই যে রফলা নিয়েও দেখবেন প্রথমে থাকলে একটা উচ্চারণ হয়, রফলা যদি শব্দের মাঝখানে একটা থাকে সেটা হয়, আবার শেষে থাকলে উচ্চারণ হয় আবার আরেক রকম। আবার কোনো কোনো সময় রফলা দ্বিত্ব সহ উচ্চারিত হচ্ছে, কোনো সময় দ্বিত্ব ছাড়া শুধু রফলা উচ্চারিত হচ্ছে। আবার জফলা কোনো সময় নর্মালি বর্ণের শেষে থাকে উচ্চারণ হচ্ছে না, আবার যুক্ত ব্যঞ্জনের পরে থাকলে আরেক রকম হচ্ছে। এই জন্য এই উচ্চারণের চ্যাপ্টারটা একটু সচেতনভাবে একটু পড়তে হবে, ঠিক আছে। পড়ার পর অবশ্যই আমরা তো সামনাসামনি কথা বলবই, সেখানে আমাদের সমস্যার কথা যেভাবে সম্ভব সেগুলো চেষ্টা করবো আমরা। আর ততদিন আপনারা একটু পড়াশোনা করবেন, আগের থেকেই তো জানেন ইনশাল্লাহ, কিন্তু পড়াশোনা করে আরেকটু অভ্যস্ত হয়ে উঠবেন আপনারা, আরেকটু চালু হবেন, তখন দেখবেন খুব ভালো লাগতেছে, ঠিক আছে। ব্যাকরণের মধ্যে একটা মজা আছে, আলাদা একটা মজা আছে। এই মজাটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে সবার কাছে ব্যাকরণটা ভালো লাগে। আশা করি আপনারা ওই মজাটা খুঁজে পাবেন। তাহলে হলো উচ্চারণ নেওয়ার কথা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন বড় বড় থিমগুলোকে এইভাবে শুধু শুধু কথা বলে শেষ করা একটু কঠিন, মানে বড় ধরনের জটিল বলে মনে করি আমি। তারপরেও আইডিয়া তো দিতে হবে। তো উচ্চারণের ক্ষেত্রে যেটা কাজে লাগবে আপনার সংবৃত, বিবৃত, ঘোষ, অঘোষ, এইগুলা বিষয়গুলা, ঠিক আছে। তাহলে একটু কষ্ট করে সংবৃত বিবৃত কী
বা অর্ধসংবৃত অর্ধবিবৃত। কালকের একটা যে স্বরধ্বনির একটা চার্ট করে দিয়েছেন একদিন, ওই চার্টটা ভালো করে ফলো করেন। ওর সাথে কিন্তু আপনার উচ্চারণের অর্ধেক বিষয় জড়িত আছে। যে একটু আগে বললাম যেমন যে কোথায় অ হবে, কোথায় ও হবে, এটা পুরোটাই নির্ভর করে ওই চার্টের উপরে, আশেপাশে কী ধ্বনি আছে তার উপরে। এটা আমরা নিয়ে কথা বলবো নি পরে ইনশাল্লাহ। তো এই জন্য ওই সংবৃত বিবৃত বা অত কিছু না, তো ওই আপনি ওই জাস্ট ওই চার্টটা বোর্ডে যেটা লেখা হয়েছিল কালকের ক্লাসের মনে হয়, ওইটা একটু ভালো করে খেয়াল করেন। যে আপনি যদি এটা বুঝতে পারেন যে প্রথম ধ্বনিটা সংবৃত, তাহলে অনুমান করা যায় যে পরেরটাও সংবৃত উচ্চারণ হবে। সেজন্য অ হবে না ও হবে, এটা খুব সহজেই বের করে ফেলা যায়। মানে একটা অনুমানে বা একটা সিদ্ধান্ত নেওয়া যায়, খুব সহজ হয়ে যায়। আর যেহেতু 4টা অপশন দেওয়া থাকে অবজেক্টিভে, আপনি যদি একটু আইডিয়াটা আপনার মাথায় থাকে, তাহলে 4টা উত্তর থেকে শুদ্ধ উত্তরটা খুব সহজে কিন্তু বের করে নেওয়া যায় যে এইটা শুদ্ধ হবো। তো এই জন্য একটু বলতেছিলাম যে ওই চার্টটা ভালো করে খেয়াল করে। এরপর আসেন হলো উপসর্গ সম্পর্কে। ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতে উপসর্গের সংখ্যাটা বাচ্চাদের দিয়ে ক্লাসে মুখস্থ করাবেন। আমাদের এক ভাই, হ্যাঁ ধন্যবাদ। তো মুখস্থ করাবেন এই কারণে যে উপসর্গ সংজ্ঞা থেকেই উপসর্গ অনুসর্গের পার্থক্য, উপসর্গ কাকে বলে, উপসর্গের লক্ষণ, উপসর্গের বৈশিষ্ট্য, এগুলো খুব সহজেই চিনে ফেলা যায়, খুঁজে বের করা যায়। যেমন ধরেন বাংলা ভাষায় এমন অনেক অব্যয়সূচক শব্দাংশ আছে যেগুলো স্বাধীন কোনো ব্যবহার নেই, কিন্তু অন্য শব্দের আগে বসে শব্দের অর্থে নানাবিধ পরিবর্তন ঘটায়। ভাষায় ব্যবহৃত এই সমস্ত অব্যয়সূচক শব্দাংশের নাম হচ্ছে উপসর্গ। এখন এই সংজ্ঞাটা যদি আপনি বাচ্চাদের মুখস্থ করান, তাহলে আপনি ওদের উপসর্গ অনুসর্গ দুইটার পার্থক্য, উপসর্গের বৈশিষ্ট্য, উপসর্গের কাজ সবই মুখস্থ করাইলেন একটু সচেতনতার সাথে। আমি আমার শিক্ষার্থীদের এবং আপনারা এখন ধরে নেওয়া চলে শিক্ষার্থী, আপনাদেরও সতর্ক করায় দিই, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ব্যাকরণের সংজ্ঞার মধ্যেই তার পরিচয় দেওয়া থাকে 50 ভাগ। কেউ যদি এইটা মনে রাখতে পারে যে এইটার নাম এইটা হইল কেন, তাহলে তার ব্যাকরণ অর্ধেক শেখা হয় খুব সহজেই। আপনি আমার কাছে প্রশ্ন করার সুযোগ পায়েন, যে কোনো কিছু একটা সংজ্ঞার নাম বলেন ব্যাকরণে, আমি বলে দেবো যে এই কারণে এটার নাম এইটা। বুঝে বললাম না যে আপনার খুব অর্ধেকটা শেখা সহজ হয়ে যায়। সেজন্য এটা সংজ্ঞাটা একটু শেখান। এবং কেন সহজ হয়, কী প্রসঙ্গে বললাম এখন বলি। যেমন ধরেন সংজ্ঞায় বললাম আমি একটু আগে যে বাংলা ভাষায় এমন অনেক অব্যয়সূচক শব্দাংশ আছে, তারা যারা উপসর্গ অনুসর্গের পার্থক্য শিখবে, তারা কিন্তু প্রথম পার্থক্য শিখে গেল যে উপসর্গগুলো অব্যয়সূচক শব্দাংশ। সংজ্ঞাটা আরেকবার, বাংলা ভাষায় এমন অনেক অব্যয়সূচক শব্দাংশ আছে যেগুলো স্বাধীন কোনো অর্থ নেই। দ্বিতীয় পার্থক্য, স্বাধীন কোনো অর্থ নেই, যেগুলো অন্য শব্দের পূর্বে বসে। তৃতীয় পার্থক্য, উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে, শব্দের অর্থের নানাবিধ পরিবর্তন ঘটায়। চতুর্থ পার্থক্য হচ্ছে উপসর্গ শব্দের অর্থের নানাবিধ পরিবর্তন ঘটায়। ভাষায় ব্যবহৃত এই সমস্ত অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে। তাহলে উপসর্গ শব্দের আগে বসে হ্যান ত্যান উমুক তুমুক, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু উপসর্গের সংজ্ঞা থেকেই শেখা হয়ে গেল। এরপর উপসর্গ শব্দের আগে বসে, অনুসর্গ বসে পরে, জাস্ট খালি এটার বিপরীত লিখলেই উপসর্গ অনুসর্গের পার্থক্য হয়ে গেল, আপনারা পেয়ে গেলেন। এটা অনেক সময় আমরা খেয়াল করি না, ঠিক আছে? এই জন্য এটা একটু খেয়াল করে যে ওই সংজ্ঞাগুলো ভালো মতো খেয়াল করে পড়বেন। যখনই দেখবেন যে ব্যাকরণ ওই কোনো টিচার লাগতেছে না, নিজেই চিনে ফেলতে পারতেছেন। দেন উপসর্গের প্রকারভেদগুলো তো জানেন, 3 প্রকার, বাংলা, তৎসম, বিদেশি। এখন এইখানে যেটা দরকার থাকে, যেমন ধরেন একটা শিক্ষার্থী আপনাকে বলল যে বাংলা উপসর্গের, বা আপনি জিজ্ঞেস করেন একটা বাংলা উপসর্গের উদাহরণ বলো, তো সে বললো। আমারই যদি ওইটা জানা না থাকে, তাহলে ও যে বাংলা বললো না তৎসম বললো, বুঝবো কী করে? সেজন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ উপসর্গ, একবারে কথায় কথায় সামনে চলে আসে, সেই উপসর্গগুলো আমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? বাংলার থেকে ধরেন 10-12টা, তৎসমর থেকে 10-12টা, আর বিদেশির থেকে ওই ধরেন 10-12টা, এরকম। আর অনেক সময় আছে যে প্রশ্ন করে, যেমন ধরেন যে নির্ঘণ্ট শব্দের নি কী উপসর্গ, ওটা বাংলা, তৎসম না বিদেশিতে, এই ধরনের প্রশ্ন থাকে, তো ওগুলোর উত্তরও দেওয়া লাগে। তো এই জন্য একটু ঝামেলা থাকে, অনেক সময় হয়ে যায়, ওই জন্য একটু খেয়াল করে। তারপর 4টা উপসর্গ 2 জায়গাতেই আছে, এটা একটা চালাকি হতে পারে আপনার জন্য। আশু, বি, নি, এই 4টা উপসর্গ বাংলাতেও আছে, আবার তৎসমতেও আছে। এখন সেক্ষেত্রে ধরেন 4টা মনে রাখলে বাংলাও 4টা মনে থাকলো, তৎসম 4টা মনে রাখলো। এই জন্য ওই 4টা একটু আগে দরকার। এরকম আরেকটা লাইন একটু ভালো মতো বাচ্চাদের বুঝাই দিবেন, উপসর্গের অর্থবাচকতা নেই,
কিন্তু অর্থবোধকতা আছে। ঠিক আছে, এই লাইনটা 9-10 ইন্টারমিডিয়েট পর্যন্ত বাকি জীবন ওর কাজে লাগবে। এবং এখান থেকে যদি কোনো প্রশ্নও করে তাহলে ওই ছেলেরা বা মেয়েরা বা শিক্ষার্থীরা খুব সহজেই উত্তর দিতে পারে। ঠিক আছে, এই জন্য এই লাইনটা তো আপনারা বুঝেন যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। সহজ করে উপসর্গের নিজের অর্থ নেই কিন্তু অন্য অর্থ তৈরির ক্ষমতা আছে। এইভাবে একটু সহজ করে দিয়ে একটু বাচ্চাদের বুঝাই দিন, আপনারাও একটু ধরে নিয়েন, তাহলে দেখা যাবে যে অনেকটা ইজিলি আপনি উপসর্গগুলো বুঝে ফেলতেছেন। উপসর্গের ক্ষেত্রে আরও একটা জিনিস থাকে যেটা চরম বিরক্তির কারণ হয়ে দেখা দেয়। ওরা অনেক সময় প্রশ্নে জানতে চায়, যেমন ধরেন আকণ্ঠ শব্দের উপসর্গটা কী অর্থে ব্যবহার করতেছে। এটা একটু ভেজাইলা, এটা একটু সহজ করেই বলি। এটা বাইরের থেকে মুখস্থ করে মনে রাখা একটু কঠিন। আপনারা যখন শিক্ষকতায় আসবেন তখন ওই বই দেখতে দেখতেই এটা মনে আসা যাবে। এখন ওই একটা করে আকণ্ঠ শব্দের কণ্ঠ পর্যন্ত, উপদ্বীপ শব্দে ছোট অর্থে, এইগুলা ওই মুখস্থ করার কোনো এই মুহূর্তে আপাতত কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। জাস্ট একটু আইডিয়া দেওয়া যে এরকম প্রশ্ন কিন্তু থাকে অনেক সময়। ঠিক আছে, ওই হিসাবে ওইটা একটু খেয়াল করে নেওয়া। তো তাইলে আমার প্রিয় সুধীবৃন্দ, আমরা একটু আবার শুরুর দিকে যাই। আজকে যদি বলা ছিল উচ্চারণ এবং উপসর্গ, তো উচ্চারণের মধ্যে আমি একটু মূল বিষয়টা একটু মনে করায় দিই যে পৃথিবীর প্রত্যেকটা ভাষায় যেভাবে লেখা হয় সেভাবে বলা হয় না, আর যেভাবে বলা হয় সেভাবে লেখাও হয় না। এদিক থেকে বলা এবং লেখার মধ্যে একটা পার্থক্য হয়ে যায়। তো সেই বলা এবং লেখার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য থেকেই উচ্চারণ এবং বানান। যদি আমরা একটু সংক্ষেপে মনে করায় দিই যে অ এর উচ্চারণ হয় দুরকম, একটা অ আর একটা ও এর মতো। আ এর উচ্চারণ হলো দুরকম, একবার হয় আ, আবার হয় এর মতো। এই উচ্চারণ দুরকম, একটা হয় এ আরেকটা হয় এর মতো। ওই উচ্চারণ, এটা একটা দ্বিস্বরধ্বনি। রস্বই দীর্ঘই, এর মধ্যে বাংলায় শুধুমাত্র রস্বই উচ্চারণ আছে। রস্ব দীর্ঘ, এটার মধ্যেও শুধুমাত্র বাংলায় রস্ব উচ্চারণটা আছে। তারপর রি হচ্ছে রি, মানে বয়সন্য রসিকার রি, এর স্বরধ্বনির ক্ষেত্রে। তারপর যুক্ত ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে ওই যে বললাম যে ইয়, উ, মূর্ধন্য দন্তন্য, তারপর ফলার জন্য জফলা, বফলা, মফলা, লফলা, এই কটার উচ্চারণ একটু দেখতে হবে আপনাদের সুন্দর করে। এবং সতর্ক করে দেই যে উচ্চারণ লেখার সময় নাসিক্য ব্যঞ্জন অর্থাৎ চন্দ্রবিন্দু সঠিক জায়গায় না দিলে সেই উচ্চারণটাকে কিন্তু ভুল ধরে কাটা দেওয়া হয়। সুতরাং কোথায় আনুনাসিক হলো সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং হস বা হসন্ত বা হস চিহ্ন বলে যেটাকে, হস বা হল চিহ্ন, উচ্চারণ লেখার সময় এই হস চিহ্ন যদি জায়গা মতো না থাকে সেটাও ভুল ধরে কাটা দেওয়া হয়। তাহলে আমরা একটু খেয়াল করব যে উচ্চারণ লেখার সময় আনুনাসিক, যেমন স্মরণ, স্মৃতি, এগুলোর মধ্যে স্মরণ শয়ের পরে একটা চন্দ্রবিন্দু দিতে হবে, স্মৃতিতে স্মৃতিতে শয়ের পরে একটা চন্দ্রবিন্দু দিতে হবে উচ্চারণ লেখার সময়। এটা কিন্তু একটু ভুল ধরবে, খেয়াল রাখবেন। আবার বাগধারা, এখানে বাগধারা কয়ের পরে যদি হস চিহ্ন না দেন তাহলে উচ্চারণের সময় এটা বড় ধরনের একটা ফল্ট হিসাবে বিবেচিত হবে এবং কাটা দেবে। তাইলে ওই সচেতনতার সাথে খেয়াল করতে হয় হস চিহ্ন কোথায় বসে, এবং সচেতনতার সাথে খেয়াল করতে হয় চন্দ্রবিন্দু কোথায় বসে। একটু খেয়াল করে আশা করা যায় 1-2 দিনের মধ্যে আপনারা একটা সূত্র নিজেরাই খুঁজে নিতে পারবেন। তারপরে ধীরে ধীরে যখন ক্লাসে আসবেন তখন আরও তো অনেকগুলোই হয়ে যাবে। এবং আমরা সামনাসামনি ক্লাসে যখন অভিজ্ঞতা শেয়ার করবো একজন আরেকজনের সাথে, তখন আপনাদের কথাও শুনলাম, আমার কথাও শুনলেন, দেখবেন এর মধ্যে অনেকটাই একটা একটা গ্রহণযোগ্য সমাধান চলে আসছে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। ঠিক আছে, আপনারা একটু ওই যে কাজগুলা যেটা দিলাম, এখন মুখে বললাম কোনটা সংবৃত কোনটা বিবৃত, সেগুলো একটু খেয়াল করা। তো এটা একটু খেয়াল করে পড়বেন আশা করি। আর পুরো জিনিসটাই নির্ভর করতেছে আপনাদের পড়াশোনার উপরে। ঠিক আছে, যেমন অ এর উচ্চারণ কোথায় অ হয় কোথায় ও হয়, অনেকগুলো নিয়ম আছে। এটাকে সহজ করে দেওয়ার কাজ আমার, কিন্তু কিছুটা হলেও তো মুখস্থ করতে হবে। আপনাদের মনে রাখেন যে একবারে মুখস্থ ছাড়া বই দেখলাম আর পড়াইলাম, সেই দিন মনে হয় এখন চলে গেছে। বাচ্চারা খুব চালু, খুব স্মার্ট, ওরা বোঝে সব কিছু। তো ঠিক আছে, এই জন্য একটু নিজেরা পড়েন কষ্ট করে। তারপর আমরা আবার যখন
সামনাসামনি হব, তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এখন 2-1 মিনিটে যদি আজকের এইটুকুর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা একটু বলতে থাকেন, আমরা একটু চেষ্টা করি সমাধানের জন্য। হ্যালো, কারো কোনো কথা নাই। যদি কারো কোনো কথা না থাকে তাহলে আমরা আজকে শেষ করব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার ওই যে সরায় আর উচ্চারণটা একটু আবার বলতেন। আ উচ্চারণ উচ্চারণটা আ উচ্চারণ আই, কিন্তু কোনো কোনো সময় আ উচ্চারণ হয় এ এর মতো। যেমন জ ইয় নামে একটা যুক্ত ব্যঞ্জন আছে, যেমন জ্ঞান বিজ্ঞান আছে না, ওইখানে সাথে যখন আ বসে তখন সেটার উচ্চারণ হয়ে যায় এ এর মতো। আর বাকি ক্ষেত্রে আ উচ্চারণ আই। বুঝতে পারছেন? স্যার স্যার এর উচ্চারণ ডাইরেক্ট বলতেন। এ উচ্চারণ উচ্চারণ এ